নমস্কার। আজকে আমরা আছি স্বনামধন্য সিনিয়র অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি স্যারের চেম্বারে। আমাদের উদ্দেশ্য কিছু আলাপচারিতা, যেটাকে আমরা ইংলিশে পডকাস্ট বলে থাকি, তার মাধ্যমে তাদের থেকে কিছু এক্সপেরিয়েন্স, কিছু লিগাল অ্যাওয়ারনেস, এইগুলোকে জানা এবং ছড়িয়ে দেওয়া সমাজের মধ্যে। আমরা আছি ভিএস মাল্লার মেমোরিয়াল কম্পিটিশন 2025 NLSAU ব্যাঙ্গালোর যা পরিচালনা করছেন, তার মধ্যে থেকে অবশ্য কর্তব্য হিসেবে আমরা এই পডকাস্টটা আছি স্যারের কাছে। কিন্তু আমাদের বৃহত্তর উদ্দেশ্য সমাজের সবাই জানুক কোথায় কখন কি করতে হয়, স্পেশালি মানুষ যখন, নারীরা যখন অত্যাচারিত হয়। আমাদের আজকের থিম হচ্ছে ফ্রিডম ফ্রম ভায়োলেন্স অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ উমেন। সো নারী সচেতনতা, নারী সুরক্ষা, লিঙ্গ বৈষম্য সবকিছু উঠে আসবে আমাদের আলোচনায় আজকে। স্যার বহুদিন ধরে আমি ওনাকে জানি, উনি স্বনামধন্য অ্যাডভোকেট, হাইকোর্টে মামলা করে আসছেন। উনি শুধু মামলা করেই মানুষকে জাগরিত করেন না, অ্যাওয়ার করেন না, উনি অনেক লেখেন। ওনার স্পেশাল কেস এক্সপিরিয়েন্স গুলো আমরা জানি, সাদা কালো, দৌড়, ওনার অনেকগুলো বই রয়েছে, যার মধ্যে আমি হানি ট্র্যাপের কথা বলতে পারি, এবং সেগুলো পাঠক মুগ্ধ হয়ে পড়েন, জানেন এই জগৎটাকে, কিভাবে কেসেস হয়, কিভাবে তা সলভ হয়। এমন অনেক মানুষকে উনি লিগাল এড দিয়েছেন যাদের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। হাইকোর্ট লিগাল এডের মেম্বার না হয়েও উনি নিজস্ব স্বপ্রণোদিত সেটা করেছেন, এখনো করে চলেছেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি ধন্য। আমার ছাত্রী রয়েছে উজ্জ্বসী ঘোষ, ও রয়েছে বিএ LLB অনার্স 7th সেমিস্টার থেকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমি ডক্টর সুস্মিতা ধর, অ্যাসোসিয়েট প্রফেসর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আজকে আমাদের নারী যে অধিকার রক্ষা এবং তাদের যে শোষণ, তার বিরুদ্ধে জেগে ওঠা। আমরা তো সেই বিশ্ববালা অপরার সময় থেকে আমাদের বৈদিক সভ্যতা নিয়ে এগোচ্ছিলাম, আমাদের নারীদের স্থান অনেক উচ্চে ছিল স্যার। কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে, নারী ক্রমাগত শোষণ, সামাজিক শোষণ, গৃহস্থ হিসেবে যখন সে ঘর সংসার করতে যাচ্ছে সেখানেও সে শোষিত হচ্ছে। তো ঘরেলু হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে আমরা বলছি, সেখানে গৃহ বিবাদ হচ্ছে। সেখানে নারী শুধু স্ত্রী হিসেবে শোষিত হচ্ছে না, মা হিসেবে, দিদি হিসেবে, বৌদি হিসেবে। তো সেই গৃহ বিবাদ মামলায় আপনার কি এক্সপিরিয়েন্স, যেখানে নারীকে আপনি আরো গাইডলাইন দিতে পারবেন কিভাবে তারা এগিয়ে আসতে পারে? তারা অনেক সময় জানাতে ভয় পায়, শোষণের কথাগুলো এগিয়ে আসতে ভয় পায়। তো আপনার কি মনে হয়, বাকি কোনো কেসের যদি এক্সপিরিয়েন্স থাকে আমাদের? দেখুন, প্রথম আমি বলবো যে এক দু কথায় এই ধরনের সমস্যার সমাধান সাধারণ মানুষের কাছে আনা সম্ভব নয়। হ্যাঁ, এই কথা ঠিক যে মেয়েরা সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে, তারা কর্মক্ষেত্রে আর শিক্ষাক্ষেত্রে সব দিকে এগোচ্ছে, এবং সেটাই হয়তো তাদের একটা বড় সমস্যারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা অনেক সময়, শুধু তাদের দোষ দিচ্ছি না, আমি সাংসারিক ক্ষেত্রে আমি বলবো যে এই কর্মক্ষেত্র আর সংসার অনেক সময় ব্যালেন্স করে এগিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। সেখান থেকে আসছে অসহিষ্ণুতা, মানুষ অধৈর্য হয়ে পড়ছেন, এবং তখন সাংসারিক ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে, যে সমস্যাটা তারা সমাধান করতে পারছেন না। তারা চান দ্রুত সমাধান, কিন্তু সমাধান অত দ্রুত হচ্ছে না। তখন তারা মনে করছেন আমাদের বেরিয়ে আসতে হবে। কখনো কখনো তারা বেরিয়ে আসছেন, কখনো কখনো বিপরীত পক্ষ, ধরা যাক এটা শ্বশুর বাড়ি হতে পারে, কখনো কখনো মা বাবার সঙ্গেও গন্ডগোল এমন পর্যায়ে দাঁড়াচ্ছে তারা নিজেরাই বেরিয়ে আসছেন এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে। একথা বলে রাখা প্রয়োজন যে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আইন শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। আমার মনে হয় আইন সকলের জন্যই এবং সকলের জন্য সমান। কিন্তু হয়তো মেয়েরা একটা ইনিশিয়াল অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, আইনের চোখে সুবিধা পেয়ে থাকেন, কিন্তু আমার এই দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতায় দেখেছি মেয়েরা বেশিরভাগ সময় মামলা চালাতে পারেন না। যদি তার একটা সন্তান থেকে যায় বা সন্তান থাকে, তাহলে তো সেই মেয়েটির পক্ষে দীর্ঘদিন ধরে মামলা চালানো সম্ভব নয়। আপনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কথা বললেন। ডোমেস্টিক ভায়োলেন্স শুধু যে স্বামীর কাছ থেকেই হচ্ছে তা নয়। ডোমেস্টিক ভায়োলেন্স বাবার কাছ থেকে হতে পারে, দাদার কাছ থেকে হতে পারে, ডোমেস্টিক রিলেশনশিপ শেয়ার করছেন এমন যে কোনো মানুষের কাছ থেকে হতে পারে। আজকাল ছেলেমেয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছে, তারা লিভ ইন করছে, কিন্তু জেনে রাখতে হবে যার সঙ্গে তারা লিভ ইন করছেন তাদের কাছ থেকে পার্টনার ভায়োলেন্স একটা বড় বিষয়। এবং সবচাইতে বড় কথা এটা, হয়তো এরকম প্রশ্ন আসবে আপনার কাছ থেকে যে মেয়েরা কতভাবে এক্সপ্লয়েটেড হন। আজকাল বেশিরভাগ মেয়ে তারা তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে রাখতে পছন্দ করে। কি স্যার, ওটাই আমরা জানতে চাইছি। প্রথম কথা হচ্ছে, আপনার পার্টনার হোক, সে লিভ ইন পার্টনার হোক বা স্বামী হোক, ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রাখাই যাবে না, বা কোনো ব্যক্তিগত ছবি আপনি কখনো শেয়ারও করবেন না। আজকে আপনি যাকে খুব বিশ্বাস করছেন, হতে পারে কালকে তার সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, তখন ওই ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলো সে বাইরে। কিন্তু স্যার আমরা অনলাইন, যে আমরা এখন যে যুগটায় বসবাস করি, আমরা সবকিছুই প্রায় অনলাইন। সো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টা, আমরা সব
নিজের জীবনটাকে খুব খুলে দিয়েছি সবার কাছে। তো আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, তো মেয়েরাও অনেক ছবি আপলোড করছেন, ফটো আপলোড করছেন, বা পার্টনারের সাথে মেসেজে কথা বলছেন, অনলাইন চ্যাট হচ্ছে, সেই সমস্ত থেকে তাদের তো একটা বিপদ থেকেই যায়। একদম বিপদ এবার থেকে যায়। আমি জানতে চাইছি স্যার, এই বিপদটা তো জানি আছে, তারা যদি অ্যাওয়ার হয়ে যান, কিন্তু এটা কি কখনো তাদেরকে পরবর্তীকালে সাহায্যও করে, যে একটা এভিডেন্স হিসেবে যে আমার সঙ্গে এরকম হয়েছিল, এই প্রমাণ, পরে যদি ছেলেটি কিছু অস্বীকার করে তার কাছে কি সেটা এভিডেন্স হিসেবেও বিএসএ নিচ্ছে? তিনটে কথা বলবো। এক, আপনি বললেন এর উপায় কি। উপায়, প্রথম কথা, ডিভোর্সের আইন সরলীকরণ হচ্ছে একটা উপায়। একটা সময় ছিল যখন ডিভোর্সের আইন সহজ ছিল না, ডিভোর্স পেতে অসুবিধা হতো, ডিভোর্সের অর্ডার পেতে সময় লাগতো, দীর্ঘমেয়াদী হতো। ডিভোর্সের আইন কিন্তু এখন অনেক সরল হয়েছে, মিউচুয়াল ডিভোর্স এখন অনেক সহজে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। অর্থাৎ আইন প্রণেতারা কিন্তু ভাবছেন কি একটা সহজ উপায় যাওয়া যায়। তো মনে রাখতে হবে, যদি একেবারে শুরুতেই বনিবনার অভাব দেখা যায়, তাহলে মারপিট না করে, খুনোখুনি না করে আলাদা হওয়া প্রয়োজন। এক, ডিভোর্সের আইন মনে রাখবেন এখন অনেক সহজ, ডিভোর্স করা যায় সহজে, এটা গেল 2। নাম্বার 2, এটা গেল একের মধ্যে বললাম। 2-এ, ওই যে একটু আগে আপনি বললেন, যেটাকে আপনি মনে করছেন আপনি একটা এভিডেন্স রাখছেন, এটা সবসময় এভিডেন্স নাও হতে পারে, ওটা বুমেরাং হয়ে যেতে পারে আপনার জন্য। অর্থাৎ আপনি নিজের ছবি তুলছেন, ছবি তুলে বা চ্যাটে আপনি কিছু প্রমাণ রাখবার চেষ্টা করছেন, মনে রাখবেন সেই চ্যাটের কপি তো অন্য কারো কাছেও থাকতে পারে। আর আজকাল খুব সহজে হ্যাকিং হয়ে যায়, খুব সহজে লিক হয়ে যায়, আপনি জানতেও পারলেন না। আপনার যদি একটু গাইডলাইন বলেন যে থিঙ্ক বিফোর ইউ ক্লিক, এই যে মেয়েরা আর ছোট্ট থেকে 18 বছর থেকে বা আরো ছোট মেয়েরা ইউজ করছে ফোন, এখন যদি 5-10 বছর 10 বছর থেকে তারা হাতে ফোন পাচ্ছে, আইপড পাচ্ছে, তো তাদের কাছে কি গাইডলাইন্স আছে, সচেতনতা কিভাবে বাড়ানো হবে যাতে বিপদে পড়ো না? ওই যে আপনি নিজেই বলে দিলেন থিঙ্ক বিফোর ইউ ক্লিক, অর্থাৎ ছবি তোলার আগে আপনাকে ভাবতে হবে। এই যে ফোন, এই ফোনটা শুধু যে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, নিজের ভিডিও তোলার জন্য, ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলার জন্য তা নয়। এই ফোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু বাচ্চাদের কথাই বা কেন বলবো, আমি তো বলবো সিনিয়র সিটিজেনরাও ফোন ব্যবহার করতেই জানেন না, তার জন্য তারা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের শিকার হয়ে যাচ্ছেন। ছবি তোলার আগে ভাবতে হবে, চ্যাট করার আগে ভাবতে হবে। অনেক আগে একটা কথা ছিল, এখন হয়তো আমরা সকলে ভুলে গেছি, সংস্কৃত প্রবাদ ছিল যে শতং বদ মা লিখো, মানে বলো কিন্তু লিখো না। আজকে যে আপনি ফোনে এসএমএস করছেন, চ্যাট করছেন, এগুলো সব প্রমাণ থেকে যাচ্ছে। এবং আপনি যখন আপনার পুরনো ফোন বিক্রি করে দিচ্ছেন, হয়তো জানতেও পারছেন না যে ফোনের ভেতরের কোনো একটা সফটওয়্যারের মধ্যে কিছু থেকে গেল কিনা। অর্থাৎ যিনি ওই ফোনটা কিনলেন তার কাছেও কখনো এটা ভেসে উঠবে কিনা এটা আমরা জানি না। অর্থাৎ এই ছবি চালাচালি করার আগে, মেসেজ চালাচালি করার আগে, ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলার আগে আপনাদের কিন্তু বারবার ভাবতে হবে। মনে রাখবেন, এই অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর। মেয়েটি বোকামি করে ফেললো, তারপরে সে শোষিত হতে শুরু করলো তার পার্টনারের কাছে, তখন সে কোথায় যাবে? সর্বপ্রথমে কি সে থানায় যাবে? পুলিশ যদি ইনঅ্যাকশন হয়, এখানে একটা কথা বলা প্রয়োজন। এখানে ধৈর্য ধরতে হবে এবং মনে রাখতে হবে যে এই অপরাধীরা অত্যন্ত ধুরন্ধর। যারা আজকে এই মোবাইল হ্যাক করতে পারে, দূরে বসে আপনার মোবাইলটা ক্লোন করে নিল কোনো কায়দা করে, তাহলে তারা কতটা ধুরন্ধর। সেই ধুরন্ধর মানুষদের সঙ্গে লড়তে গেলে যেটা প্রথম প্রয়োজন, সেটা হলো মাথা ঠান্ডা রাখা। প্রচুর ছেলে মেয়ে বা তাদের মা বাবারা আমাদের কাছে আসছেন যে ছেলে মেয়েরা এই ট্রমাটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এবং সেটাই তো, মানে মেয়েদেরকে শোষণ এমন পর্যায়ে তারা হয়তো ফিরেই আর দাঁড়াতে পারে না, তারা ফিরে দাঁড়াতে পারে না। এই জায়গাতে কিন্তু রুখে দাঁড়াতে হবে। এবং এটাও তো ঠিক যে সত্যি সত্যি ওই ছবি আজকাল এআই করা যায়, এআই করেও বাজারে ছাড়া যায়, কাজে ধৈর্য হারা হওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক। প্রথমে থানায় অভিযোগ জানাতে হবে, বাড়ির লোকের সাথে কথা বলা প্রয়োজন। ছোটদের কথা বলছি, তাদের কথা ভেবে যে বাড়ির লোকের সাথে কথা বলা প্রয়োজন। আগে মেয়েরা অনেক সময় প্রকাশ করছেন না, তারা ভয় পাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে এই ট্রমাটা সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, থানাতে অবশ্যই যেতে হবে। সাইবার ক্রাইম ইনঅ্যাকশন হয়, থানা যদি নিচ্ছি নেব করে বা না নেয়, তখন তার কাছে কি? আপনারা নিজেরা আছেন, আপনারা নিজেরা প্রচুর ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, আপনারা জানেন যে থানা যদি কখনো অভিযোগ না নেয় তখন কি করতে হবে। আজকাল কিন্তু প্রতিটি জেলাতে সাইবার ক্রাইম সেল তৈরি হয়েছে বা সাইবার ক্রাইম থানা তৈরি হয়েছে। যারা পশ্চিমবাংলার জেলাগুলির অধীনে তারা জানেন ভবানী ভবনে বিশেষ সাইবার ক্রাইম সেল রয়েছে। কলকাতা পুলিশের জুরিসডিকশন যেখানে রয়েছে সেখানে আপনারা জানেন কলকাতা পুলিশ লালবাজারের অফিসে একটা সাইবার সেল রয়েছে, সাইবার পিএস রয়েছে, মহিলা থানা রয়েছে, আপনারা মহিলা কমিশনগুলি রয়েছে। আরো আমি আপনাদের সহজে বলি, যারা আমি জানি এই পডকাস্টটা বহু মানুষ দেখবেন, আপনারা জানেন যে প্রতিটি জেলা আদালতে আইনি পরিষেবা কেন্দ্র রয়েছে, যেগুলোকে আমরা লিগাল সার্ভিসেস অথরিটির অধীন বলি। স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির অফিস রয়েছে হাইকোর্টে। এছাড়াও প্রতিটি জেলা আদালতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অফিস রয়েছে। এই
অফিসগুলি সাব ডিভিশনাল কোর্ট, এমনকি তালুক স্তর অবধি রয়েছে। যদি আপনারা মনে করেন কোথাও গিয়ে একটা পরামর্শ নেবেন, আর তাহলে যাদের পয়সা নেই বা যারা পৌঁছতে পারছেন না, তারা তো লিগ্যাল এডটাকে আগেই, একদম এটা তো একেবারে কনস্টিটিউশন কাজে লাগে না। একদম আমাদেরকে, একদম। হ্যাঁ, ওইটা একটু লিগ্যাল সার্ভিসেস অথরিটির এই অফিসগুলিতে নিখরচায় আপনারা সুযোগ সুবিধা পাবেন। মেয়ে হলে তো একেবারে খরচ দিতে হবে না, পুরুষ হলেও তারা সাহায্য সহায়তা পাবেন, সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। কাজে যদি মনে করেন আপনি লয়ারের কাছে যাবেন না, তাহলে আপনি এই আইনি পরিষেবা কেন্দ্রে যান, মহিলা কমিশন রয়েছে তাদের কাছে যান, আপনার যে কাছাকাছি যে থানা রয়েছে থানায় অভিযোগ জানান। এই ধরনের অভিযোগগুলো কম্পালসারিলি কোনো মহিলা পুলিশ অফিসারই কিন্তু রেকর্ড করবেন, অর্থাৎ এমন নয় যে কোনো পুরুষ পুলিশ অফিসার কোনো অসুবিধা হবে বলতে, এরকম নয়, একদম নয়। আপনি কোনো মহিলা পুলিশ অফিসারের কাছে বলবেন অভিযোগগুলি এবং তারা রেকর্ড করবেন। ভয় না পেয়ে এগিয়ে আসতে হবে, একদম জানাতে হবে এগিয়ে আসতে কোনো হবে। একটা স্তরে। যদি থানায় যেতে ভয় লাগে তাহলে তাদেরকে যেতে হবে, স্যার যেরকম বললেন তালুক স্তর অবধি রয়েছে লিগ্যাল সার্ভিস অথরিটি। এটা মহামান্য আমাদের 1987 একটা আসে, যেটা লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট, যেটার অনুযায়ী আমাদের ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি নালসা, সালসা, ডালসা রয়েছে এবং তালুকাও রয়েছে। এর আন্ডারে আপনারা আইনি পরিষেবা পাবেন, যাদের পয়সা নেই তারা নিখরচায় পাবেন। আপনাকে আইনি সহায়তা দেওয়া, এটা হচ্ছে আমাদের মাদার ল অফ দ্য ল্যান্ড, আমাদের সংবিধানের এটা একটা অন্যতম একটা ডাইরেকশন যে আপনি পাবেন। তাই জন্য লিগ্যাল সার্ভিস অথরিটিস অ্যাক্টের কাছে যেতে পারেন। আর এছাড়া থানাতে যাওয়া যেতে পারে। সিআইডির মহিলা শাখা রয়েছে, তারা আপনাদের পরামর্শ দেবেন। অর্থাৎ ভয় না পেয়ে, আমি যে বললাম প্রথমেই মাথা ঠান্ডা রাখতে হবে, বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করতে হবে। টোল ফ্রি নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই, তবে নিশ্চয়ই টোল ফ্রি নাম্বার রয়েছে, এগুলো একটু দেখে নেওয়া যেতে পারে। এবং যোগাযোগ আপনাকে করতে হবে, আপনি নিজের ভেতরে রাখবেন না, সমস্যাটা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। মনে রাখবেন এই সমস্যায় শুধু একা আপনি নন, আপনার আশেপাশে প্রচুর মানুষ জড়িয়ে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। সচেতন হন, আপনার অধিকার যদি নষ্ট হয় তাহলে আপনি সচেতন হন, এগিয়ে আসুন। আমি একটা কথা বলতে চাইবো যে মেয়েদের বুঝতে হবে মেয়েদের কিসে অসুবিধা হচ্ছে, কিসে তারা আনকমফোর্টেবল। এটাই কিন্তু সব আইন, এটাই দিস ইজ দ্য ল। একটা মেয়ে যদি মনে করে যে সে কোনো একটা বিশেষ আচরণে আনকমফোর্টেবল, তাহলে সে যেন প্রতিবাদটা করে। অর্থাৎ আমার প্রথম প্রশ্ন, প্রতিবাদ আমি মারপিট আন্দোলনের কথা বলছি না, আইনি প্রতিবাদ। আইনি প্রতিবাদ যদি না করা হয় তাহলে আইন প্রণেতারাও জানতে পারবেন না যে সমাজটা কোন দিকে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী নতুন নতুন আইন প্রবর্তনের কথাটাও কিন্তু ভাবা হবে না। অর্থাৎ মেয়েরা ভয় না পেয়ে যেন প্রতিবাদ করে। এনজিও আছে যারা এদেরকে সাহায্য করতে পারে এগিয়ে আসার জন্য। প্রচুর এনজিও রয়েছে যারা মেয়েদের স্বার্থ নিয়ে কাজ করে, কিন্তু এই যে ম্যাডাম একটা কথা বললেন আর্থ সামাজিক স্তরে, কথাটা অত্যন্ত ভারী শব্দ। এই ধরনের পডকাস্ট যেখানে এই ধরনের আলোচনাগুলি হয়, এগুলি অত্যন্ত কাজের হতে পারে। আমি একটা ছোট্ট গল্প বলি। আমাকে একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছিলেন, তাহলে বোঝা যাবে যে আমরা আর্থ সামাজিক স্তরে এখনো কোথায় আছি। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছিলেন যে তিনি একটা গাড়িতে করে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ তিনি দেখলেন যে তার ডান দিকে একটা মাঠ যেখানে ধান চাষ হয়, সেখানে একজন পুরুষ মানুষ একজন মহিলার পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর তিনি ওই চষা মাঠে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে যাচ্ছেন আর তিনি চিৎকার করছেন। ওই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে তার গাড়িটা থামিয়ে দৌড়ে গেলেন এবং ওই পুরুষ মানুষটিকে চড় মেরে বললেন, তুই ওনাকে মারছিস, ওনার উপর অত্যাচার করছিস। তখন ওই মহিলাটা উঠে দাঁড়িয়ে নিজের গায়ের ধুলো ঝেড়ে বলল, আমার মরদ আমাকে মারছে, তাতে তোর। এইটাই হলো কথা, মেয়েরা নিজেরাই নিজেকে অত্যাচারিত হতে দিচ্ছে। অর্থাৎ এই সেন্সটা নেই, এই সচেতনতাটা নেই। দেখো, আমাদের এই আজকের আলোচনা কিন্তু শুধু কলেজ বা স্কুলের ছেলে মেয়েদের জন্য নয়, সমস্ত স্তরের মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ তাদের নিজেদের আইনি অধিকার নিয়ে এখনো একেবারে সচেতন নয়, আজকে স্বাধীনতার এত বছর পরেও। সেখানে এই ধরনের পডকাস্টগুলি, আলোচনা, আইনি সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন জায়গায় লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প, নারী তো ভুলেই গেছে। আমরা সেই রবীন্দ্রনাথের কথায় দেখেছিলাম যে আমি নারী, আমি মহিয়সী, আমার তারে তার বেঁধেছে জ্যোৎস্না রাতে নিদ্রাবিহীন শশী। যে আমার সুরে সুর বেঁধেছে শশী অব্দি, যে চাঁদও আমার সঙ্গে মিলিয়ে চলছে। সেই মহত্বটা আমরা নারীরা ধরে রাখছি না, আমরা নিজেকে শোষিত হতে দিচ্ছি, আমরা সেই দুর্গারূপ ধারণ করতে পারছি। আশ্চর্য ব্যাপার হলো, আমার কাছে তো প্রচুর মানুষ আসেন, মেয়েরা বলছেন তারা বিয়ে করে অত্যাচারিত হতে চান না বলে তারা লিভ টুগেদার করছেন, এবং লিভ টুগেদারে যে আরো বেশি অত্যাচারিত, এবং মুহূর্তে মুহূর্তে আমরা 376 এর কেস দেখতে পাচ্ছি, মেয়েদের বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে তাদের সহবাস। হাইকোর্ট ক্যালকাটায় আমি গিয়ে দেখেছিলাম, আমি দেখেওছি যে ওই কালীপদ কারু কেস থেকে আরম্ভ করে যে কেসগুলো, যখন সহবাস মামলা তখন চলছিল 2003-এ, আমি তখন তবে নতুন আইনে কিন্তু আলাদা করে একটা দিয়েছে।
এবং আলাদা ধারা আনা হয়েছে, তার মানে আইন প্রণেতারা মেনে নিলেন। হ্যাঁ, বিএনএস এ কিন্তু এসেছে। Right. আর যে সেটাই বিবাহের হচ্ছে- মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এটা এখন হচ্ছে, এবং এইভাবে এটা মেয়েদের কিন্তু আমি exploit করছে। দাদা আমি দেখেছিলাম অশ্মিশ কাকু মানে আমার সিনিয়র, তখন কিন্তু এই সহবাস মামলাগুলো পাবলিক প্রসিকিউটর অসীমেশ ঘোষ, হ্যাঁ উনি কিন্তু তখন কিন্তু করতেন। আর এই কালীপদ গারু কেস, এখন বিএনএস সেটাকে স্বীকৃতি দিয়েছে যে সহবাস মামলা যেটা বিয়ের প্রতিশ্রুতি অথচ সেটা ভঙ্গ হলে কোথায় তারা যাবে। আর একটা যেটা আমার মনে হয়, অভয়া নির্ভয়া অনেক তো আমরা দেখছি, কামদুনি আপনি নিজে দেখেছেন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি একটু বলেন যে এক্সপেরিয়েন্স যদি বলেন যে কামদুনি রেপ কেস আপনি নিজে ছুটে গেছিলেন সেখানে, কেউ ডাকেনি, সেখানে আপনি গিয়ে আপনার নিজের ভেতরে সত্তা থেকে আপনি ডাক পেয়েছিলেন, আপনি শিশুদা আপনারা গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই যে কামদুনি রেপ কেস বা এখনো যা চলছে, এখনো এই রেপড মেয়েরা ফিরে দাঁড়াতে পারছে না, তারা বলতে পারছে না বা অধিকার নিয়ে এগিয়ে আসতে পারছে না, বা অভয়া কেস তো আমরা দেখছি বলেও কিছু হয় না। কি ওয়ে আউট, কি আমাদের ওয়ে আউট যে বললাম এক কথায় বলা খুব মুশকিল, তবে এটা ঠিক যে কামদুনি মামলাতে আমরা একেবারে মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি এখনো লড়ে যাচ্ছি, যাতে তারা ভিকটিম যারা আমরা নির্যাতিতার হয়ে যাতে তারা সুবিচার পান। এবং আমি বলতে স্বীকার করতে লজ্জা নেই, আমি নিজে অভয়ার মা বাবার সঙ্গেও দেখা করেছিলাম, তাদেরও কিছু আইনি পরামর্শ দিয়েছিলাম এবং অতি সম্প্রতি তারা আমার কাছেও এসেছেন। হয়তো অভয়া মামলাটা আমরা আবার মহামান্য কলকাতা হাইকোর্টে নতুন করে শুরু করবার জন্য একটা আবেদন করব। বিষয়টা হলো মেয়েরা অত্যাচারিতা হচ্ছেন এই কথা স্বীকার করতে কোনো লজ্জা নেই। হয়তো এটা নিয়ে বিতর্ক হবে পার্সেন্টেজ নিয়ে, কত শতাংশ হচ্ছেন, কেউ বলবেন অনেক মাত্রায় হচ্ছেন, কেউ বলবেন কম হচ্ছে, কেউ হয়তো বলবেন গুজরাট উত্তরপ্রদেশে হয়তো আরো বেশি হচ্ছে। বিষয়টা তা নয়, যদি একটি মেয়ে অত্যাচারিতা হন, একটি মেয়েকেও আমরা সুরক্ষা না দিতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা। এবং আমি নিজে কামদুনির মামলাতে নির্যাতিতার হয়েছিলাম, বা বহু মামলা, সে একেবারে বারাসাত মধ্যমগ্রাম থেকে শুরু করে বিভিন্ন মামলার নির্যাতিতার হয়ে দাঁড়াবার চেষ্টা করেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি বলে নয়। বিষয়টি হলো একটি মেয়েকেও যদি আমরা সুরক্ষা না দিতে পারি, তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা হয়। এবং তখন সমাজে একটা বার্তা যাবে যে এই সমাজে বোধহয় মেয়েদের নির্যাতন করে বেঁচে যাওয়া যায় বা পার পেয়ে যাওয়া যায়। আমি যাই কেন, আমি একা কেন যাব? এই যে একটা আন্দোলন আমরা দেখলাম অভয়াকাণ্ডকে কেন্দ্র করে, এটা তো আমরা আগে দেখিনি। স্বাধীনতার পরে এরকম দৃশ্য দেখিনি যেখানে 82 বছর 88 বছরের একজন মহিলা ডাক্তারবাবুরা মার্চ করে আসেন, তাদের রাত জেগে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেবেন। একটা 2.5 বছরের বাচ্চা জাস্টিস বলতে বলতে হাঁটছে। এই ধরনের যে একটা গণজাগরণ আমরা আগে দেখিনি, তার মানে অ্যাওয়ারনেস ছড়াচ্ছে এবং মানুষ নিশ্চিন্ত হতে চাইছে। মানুষ মনে করছে আমার মেয়ে পড়তে গেলে, স্কুলে গেলে, কলেজে গেলে যেন নিশ্চিন্তে নিরাপদ ভাবে সে বাড়িতে ফিরে আসে। আমার মেয়ে যদি অফিস যায়, দিতে গেলে আমাকে রাষ্ট্রকে সেই জায়গাতেও নিয়ে যেতে হবে যে সুরক্ষিত থাকে মেয়েরা, আর ছেলেদেরকেও সেই শিক্ষাটা ছোট থেকে দেওয়া দরকার যে তোমরা তাকে কি চোখে দেখবে। স্টেট এমন শুধু আইন নিচ্ছে যাতে মেয়েরা একদম মানে নির্দ্বিধায় যাতে তারা রাত অবধি কাজ করতে পারে, স্টেট এমন কি মানে স্টেপস নিচ্ছে? এই কথা বললে তো আমাকে চুপ করে থাকতে হবে, কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় তো খুব একটা দেখি না যে স্টেট যে খুব একটা পদক্ষেপ নিচ্ছে যাতে মেয়েরা নিশ্চিন্তে। আমি এটা বলতে চাইবো যে আইন প্রণেতারা যতই আইন প্রণয়ন করুন না কেন, আইন যারা প্রয়োগ করে, আইনের যারা রক্ষাকর্তা, তারা যেন সঠিক আইনটা প্রয়োগ করে। আমাদের দেশে অভিযোগ ওঠে যে থানাগুলি খুব সহজে অভিযুক্তের পক্ষে চলে যায়, এইটা কিন্তু বন্ধ করতে হবে। এবং থানা যারা পরিচালক তারা যেন সচেতন হন এবং তারা যেন সঠিক বিচার দেবার ব্যাপারে যেন সাহায্য করেন। আর একটা কথা বলতে হবে যে দ্রুত নিষ্পত্তি, একটা মামলা যেন দীর্ঘদিন ধরে বেঁচে না থাকে, নাহলে মানুষ কনফিডেন্স পাবে না। আপনি অ্যাক্সিডেন্টাল কেসেস আর আপনি অনেক অ্যাক্সিডেন্টাল কেসেস হ্যান্ডেল করেন স্যার, যেখানে ভিকটিমরা সার্ভাইভ করতে পারে না, সেই ক্ষেত্রে আইন কি ধরনের স্টেপ নেয়? বা না, এটা দেখো, অ্যাসিড অ্যাটাক কাণ্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, কারণ অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন যে অ্যাসিড আক্রান্ত মানুষদের আমরা কেন আইনি সুরাহা দিতে পারি না, এবং যারা অভিযোগকারী তাদের কেন, যারা অভিযুক্ত তাদের কেন তাড়াতাড়ি ধরা যায় না। আমি নিজেও অনেক মানুষ যারা অ্যাসিড আক্রান্ত তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সঙ্গে সঙ্গে এখানে অভিযোগটা করলেন না। তারা বলেছেন যে স্যার আমাদের মুখে যখন অ্যাসিড ঢেলে দেয় তখন আমরা বুঝতে পারি না যে অ্যাসিডটা কে ঢাললো, তখন আমার শরীরের যন্ত্রণা, আমার চামড়া গলে যাচ্ছে, আমার মাংস গলে পড়ছে। এমন হয়েছে বাজারের মধ্যে অ্যাসিড ঢেলে দিয়েছে, সেই মেয়েটি নাকি বাজারে যারা করতে এসে তাদের পা জড়িয়ে ধরে বলছে আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নিয়ে যান। কেউ যন্ত্রণা সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ছে। অর্থাৎ
তারা নিজেদের বাঁচাবার চেষ্টা করবে নাকি তারা অভিযুক্ত কে সেটা দেখবে? প্রমাণটাই লোপাট হয়ে যাচ্ছে। বেশিরভাগ এটাই হচ্ছে সময় বিষয়টা। আক্রান্ত মানুষ, পুরুষ বা মহিলা, যিনি আক্রান্ত কিন্তু পুরুষও হন, পুরুষ বা মহিলা তারা দেখতেই পান না কে আক্রমণটা করেছিল। তারপর তাদেরকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে, 5 মাস 6 মাস কিন্তু ধরে লড়াই চলে। অনেকটাই আমরা দেখবো দেখো নারীর জন্য যেন জেন্ডার ভায়োলেন্স যেটা আমরা বলি, তো নারীর জন্য লিঙ্গ বৈষম্য কিন্তু আমরা বলতে পারি বেশি আসে, এটা নারী হয়তো নারীর ক্ষেত্রে হয়, Yes, হয়। করছে। আমি একটা ঘটনার কথা বলি। মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলাটা হয়েছিল। একটি মেয়ে মনীষা কৈলান, যে এখন অ্যাসিড আক্রান্ত মেয়েদের মধ্যে খুব আন্দোলন করছে আন্দোলন বিভিন্ন সুযোগ করছে, সুবিধার জন্য বা অন্যায়ের প্রতিকারের দাবিতে, তার যে মূল অভিযুক্ত তাকে পুলিশ ধরেইনি। বছরের পর বছর কেটে গেছে। আমরা যখন মহামান্য আদালতে মামলা করলাম, মহামান্য বিচারপতি দত্ত তিনি বললেন আমি চাই দুটোর মধ্যে অভিযুক্তকে ধরা হোক, নাহলে আমি পুলিশের সর্বোচ্চ পদাধিকারীকে আমি আমার এজলাসে দাঁড় করিয়ে রাখবো। সেদিনই ধরা পড়ে গিয়েছিল। অর্থাৎ মানে পুলিশ চেষ্টা চাইলে করলেই ধরতে পারে। হয়। পুলিশ কিন্তু প্রতিটি মানুষের পক্ষে তো আর হাইকোর্টে আসা সম্ভব না। তবে আমি আপনাদের বলি, আমরা প্রচুর মামলায় অ্যাসিড আক্রান্ত মানুষদের নিয়ে হাইকোর্টে আসি এবং আমার বলতে ভালো লাগবে যে আমি এবং আমাদের টিমের যারা রয়েছে, চেম্বারের ছেলেমেয়েরা, আমরা কিন্তু কোনো পয়সা নিই না তাদের কাছ থেকে। আমরা মনে করি এটা আমাদের সমাজের প্রতি একটা এবং দায়বদ্ধতা। স্যার যেভাবে লিগ্যাল এডটাকে নিজস্ব করে দিয়েছেন, লিগ্যাল এড তো রাষ্ট্র দেয়, সেখানে উনি লয়ার হিসেবে কাজ করেছেন বহু বছর, কিন্তু উনি লিগ্যাল এডকে নিজস্ব, এটাই আমি বলবো সামাজিক চেতনা যদি আমাদের আপকামিং যে জেনারেশন, আমরা লয়ার যেটা জেনারেশন, আমরা করি, আমরা হোয়াট ইজ চেষ্টা ইওর করি। অ্যাডভাইস স্যার টুয়ার্ডস देम টু বি মোর অ্যাওয়্যার, মানে ওরা কি করে আরো সচেতন হয় সমাজকে নতুন এরকম ভাবে প্রজন্ম কিভাবে এগিয়ে আসবে? কারণ এখন অনেকেই আছে লিগ্যাল সার্ভিস অথরিটির আন্ডারে বলে কাজ করবে না, যেহেতু ওখানে পয়সা পায়। পয়সা কম। তো সেইখানে নতুন নতুন জেনারেশন কিভাবে এগিয়ে অ্যাডভোকেটদের আসবে? বা মেয়ে অ্যাডভোকেটদের যদি না, মেয়েদের তো এগিয়ে আসতেই হবে, কারণ আমাদের এই পেশাটা অত্যন্ত চমৎকার একটা পেশা। এখানে আপনি থ্রিল পাবেন, এখানে স্মার্টনেস পাবেন, এখানে পড়াশোনাও করতে হবে। যদি কেউ মনে করেন যে পড়াশোনা করবো না, উকিল হবো, অনেক টাকা কামাবো, তাহলে আমি বলবো আসার দরকার নেই। আপনি অন্য কিছু করুন, আপনি ডাকাতি করুন, তাও ভালো। কিন্তু যদি কেউ উকিল হতে চায়, তাকে প্রথম আমি বলবো পড়াশোনা করতে হবে এবং সততা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি বলি ডিটারমিনেশন, ডেডিকেশন এবং ডিসিপ্লিন, এই 3D যার জীবনে থাকবে সে কিন্তু সফল হতে পারবে। এবং সেই ছাত্র বা সেই ছাত্রী আমার সমাজকে লিগ্যাল অ্যাওয়ারনেস করে দিতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। নিজেকে যদি নিবেদন করতে না পারে এই প্রফেশনটার জন্য, তাহলে কিন্তু আইনজীবী হতে গেলে সুন্দর মন ছাড়া আইনজীবী হওয়া যায় না। আইনজীবী হতে গেলে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা প্রয়োজন। পয়সা অবশ্যই সকলের প্রয়োজন, পয়সা ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। কিন্তু মনে রাখতে হবে আইন এই পেশাটার সঙ্গে সমাজ সেবার সরাসরি সম্পর্ক রয়েছে। আমি বলছি না নিজে না খেয়ে দিয়ে তুমি সমাজ সেবা করো, কিন্তু তোমাকে সমাজ সেবার যদি ধারণা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে তুমি ভালো আইনজীবীও হতে পারবে না। দেখো আমাদের রাজ্যে বা আমাদের দেশে বড়লোক তো অনেক আছে, তো বড়লোক হতে গেলে অন্য কোনো পেশা বেছে নেওয়া ভালো। একজন আইনজীবী, আইনজীবীর প্রথম কাজ হচ্ছে আইন মানে ভালোবাসা, জাস্টিস দেওয়া, লাভ, আইনকে ভালোবেসে সমাজকে কিছু দেওয়া, কিছু দিয়ে যাওয়া। ভালোবাসা ছাড়া এই পেশায় কিন্তু সফল হওয়া খুব মুশকিল। হৃদয় দিয়ে ছুতে হবে, পুরস্কার পাবো আলোকিত বলবে। করার নেশা থাকতে হবে যে আমি একদম, সবাইকে জানাবো, একদম। অ্যাওয়ার করবো। আমি বিভিন্ন মহল থেকে পুরস্কার তারা দিয়েছেন, কখনো সেরা বাঙালি, কখনো আইকন অ্যাওয়ার্ড যেগুলো হয় তারা দিয়েছেন, তাদেরকে আমি নমস্কার জানাবো। কিন্তু যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের বলবো এই পুরস্কার পেতে তো সকলের ভালো লাগবে, কিন্তু পুরস্কার পাবার পেছনে যে অসামান্য পরিশ্রম সেটা কিন্তু সকলকেই আর করতে সেই হবে। লিগ্যাল এইড দেওয়ার জন্য মানে আমরা প্রত্যন্ত জায়গায় যেতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমি বলবো যে হিউম্যান ট্রাফিকিং যেটা আমরা বলি আর কি, যে নারী পাচার, নারী তো ট্রান্স ওম্যানও পাচার হয়ে যাচ্ছে এমন অবস্থা। একদম। এই নারী পাচার নিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা কিছু কেসেস, কিছু যদি গল্প। এই গল্প তো শেষ হবে না, তবে আমি মনে করি, আমার কথা রাগ করবেন না, যে একটা নারকেল গাছের যেমন সব প্রয়োজন, একেবারে ডাব থেকে শুরু করে পাতা সব যেমন বিক্রি হয়, একজন মেয়ের ক্ষেত্রে ঠিক সেই রকমই। একটি মেয়েকে একেবারে জন্ম থেকে তাকে এক্সপ্লয়েট করা শুরু হয় একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত। এমনকি সম্ভবত মেয়েটি মরে গেলেও তার চোখ, বিভিন্ন অর্গান কোথাও খুলে বিক্রি করে দেবে। অর্থাৎ একটি মেয়ে অত্যন্ত মূল্যবান সম্পদ, আন্তরিক দিক থেকেও, সামাজিক দিক থেকেও, অপরাধীদের কাছেও। আর নারী পাচার সংক্রান্ত গল্পগুলি বলতে শুরু করলে শেষ হবে না। কিছুদিন আগে হাওড়ার একটি মামলা আমরা করেছিলাম, যেখানে একটি হোমকে পুলিশ গিয়ে সিল করে দেয়, যে হোমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একেবারে বাচ্চা, মাইনর, 3 বছর থেকে শুরু করে 11 বছরের বাচ্চাকে তারা এর পাচার জন্য করতে তো আইন আছে, তো আইনকে কাজ করা দেখি তো সব চলছে। একদম স্যার সব আইন চলছে। আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটাতে কোথায় প্রবলেম? কোথায় problem Implementation হচ্ছে? কোথাও করতে যাওয়া হচ্ছে না, কোথাও প্রভাবশালীদের কাছে আইনের রক্ষকরা মাথা নত করে ফেলছে। এটাই মূল কারণ। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের দেখা যায় তারা প্রভাবশালী এবং তারা ধুরন্ধর, যার জন্য যারা আইনের রক্ষক, আইনের প্রয়োগ যারা করবে
তাদেরকে খুব সহজেই পরায়ত্ত করতে পারে বা বশীভূত করে ফেলতে পারে, কাজেই তারাও কাজ করে না, কাজেই সমাজের আজকে এই অবস্থা। আচ্ছা, কোথাও গিয়ে আমরা আমাদের শেষ দিকে চলে আসছি, তো কোথাও গিয়ে শেষ তো করতে মন চাইছে না, কিন্তু অনেক জানতে চাওয়ার মাঝে আমার যেটা মনে হচ্ছে, নারীকে সুরক্ষিত করতে গেলে ফ্রিডম ফ্রম ভায়োলেন্স অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ উমেন, এই থিমে আজকে আমরা কথা বলছিলাম। সুরক্ষিত করতে গেলে নারীর নিজের কি ভূমিকা থাকবে, সমাজের কি থাকবে, একজন লয়ারের বা ল স্টুডেন্টের কি থাকবে, আর সর্বোচ্চ রাষ্ট্রের কি থাকবে, এই চারটাকে যদি আপনি একটু ছোট করে আমাদের। খুব কঠিন না। প্রথম কথা, ওই মেয়েটিকে বা নারী যাকে বলা হচ্ছে তাকে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, এবং সেক্ষেত্রে তার দরকার জ্ঞান অর্জন করতে গেলে লাগবে পড়াশোনা। আজকাল পড়াশুনো মানে পড়াটা সহজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সংক্রান্ত আমি ওই আইনটার কথাই বলতে চাইছিলাম। বিশেষ করে নতুন আইনও আসছে, পড়াশুনো অনেক ক্ষেত্রে ফ্রি করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইমপেটাস বা অনুপ্রেরণা দিয়ে একটি মেয়েকে পড়াশোনা করতে এগিয়ে আনার আমি চেষ্টা করা দেখেছি হচ্ছে। কেন্দ্রীয় সরকারি চাকরিতে ইউপিএসসি তে একটি টাকাও ফর্ম ফিল আপ করতে লাগে না, মেয়েরা যখন কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন, তো সরকারও কিন্তু চেষ্টা করে। অর্থাৎ একটি মেয়েকে তৈরি করতে হবে কনফিডেন্স, জ্ঞানের মাধ্যমে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে সমাজ তার পাশে থাকবে, এটাই আমরা ধরে নিই। যে সমাজ পাশে থাকে না সে সমাজ ব্যর্থ সমাজ, সে সমাজের প্রতি আমাদের ধিক্কার রইল। আইনের যারা ছাত্রছাত্রী তাদের জন্য প্রয়োজন। সো এখানে কিন্তু আমি বলবো, শুধু একটি মেয়ের পাশে আমরা থাকবো তা নয়, আমরা পাশে থাকবো ন্যায়ের, আমরা পাশে থাকবো আইনের। আমরা বেআইনি যা তার সবকিছুকেই আমরা কন্ডেম করব, আমরা আইনি দিকে আমরা লড়বো। অনেক সময় মেয়েরাও অন্যায় করছেন, এটা একেবারে অস্বীকার করা যায় না। কাজে আমরা যখন দেখবো কেউ অন্যায় করছেন তাহলে তার পাশে থাকতে হবে। তবে এই কথা বললে অনেকেই বলবেন আইনজীবীর দায়িত্ব তো হলো যে তার কাছে আসবে তাকে আইনি সুরাহা দেওয়া। ঠিক কথা, আইনজীবীর কাজ একজন পুরোহিতের কাজ সমান। একজন পুরোহিত যেমন তার যজমানের বাড়িতে গিয়ে তার এবং দেবতার মধ্যে সেতু বন্ধন, ঠিক সেই রকম আইনজীবীও কিন্তু মক্কেল এবং বিচারের মধ্যে সেতু বন্ধন। সততার সঙ্গে মূল ব্যাপারটা তুলে দেবেন মহামান্য বিচারপতির কাছে, জানাবেন। এবার মহামান্য বিচারপতি তিনি যেমন রায় দেন সেটাকে আমাদের মেনে নিতে হয়। রায় খুশি না হলে উচ্চ আদালতে যেতে পারি। উচ্চ আদালত অব্দি কি আমাদের সব কিছু সবাই পৌঁছতে পারে, বিশেষত মেয়েরা যাদের যে এই যে রেপ বা জেন্ডার জাস্টিস বা ঘরেলু হিংসা, হোয়াট এভার মে বি দ্য পয়েন্ট, উচ্চ আদালত অব্দি কি পৌঁছানো সম্ভব? দেখো, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এই কথা বলতেই আমাকে হবে যে নালসার কিন্তু মূল থিম এখন যে আইন সকলের জন্য, আইনের কাছে ধনী দরিদ্র বলে আলাদা করে কিছু হয় না। অনেকের ধারণা থাকে আইন বোধহয় শুধু বড় লোকদের জন্য। নালসা বলছেন না, তোমরা আমাদের কাছে এসো, আমরা সবাইকে আইনি সুরাহা দেবো, খরচায় আইনি সুরাহা দেবো। আর একটা মূল্যবান কথা হলো, যদি কোনো সাধারণ মানুষ আদালতে পৌঁছতে না পারেন, প্রয়োজনে আদালত চলে যাবে তার কাছে। সেই জন্যই তো এই নতুন কনসেপ্ট, যেখানে লিগ্যাল সার্ভিসেস অথরিটি বলছেন যে পাড়ায় পাড়ায় আমরা ক্যাম্প করে দিচ্ছি, এবং প্যারা লিগ্যাল ভলান্টিয়ার বলে একটা কনসেপ্ট চালু হয়েছে, তারা অসামান্য কাজ করছে। অসামান্য, এমনকি তারা ভাতা যদি কোনো মহিলাকে পেতে হয় সেই ভাতার ফর্মটাও ফিল আপ করে দিচ্ছেন। এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি? আমরা কিন্তু মনে করি এই কনসেপ্ট অত্যন্ত উন্নত মানের কনসেপ্ট এবং মহান কনসেপ্ট। So National Legal Service Authority, State Legal Service Authority, District Legal Service Authority and Taluk Legal Service Authority, all they are just doing an amazing work. We need to support them as a lawyer. আমি মনে করছি তোমরাও যারা এসছো আমাদের তারাও ভালো কাজ করছো বলেই এই অনুষ্ঠানটা চেষ্টা আমরা করতে করছি পারছি। যে অ্যাজ আ টিচার আমরা লিগ্যালের ক্লিনিক চালাচ্ছি, আমাদের সেখানে স্টুডেন্ট আসছে, আশেপাশের জনেরা আসছেন, তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি, তাদের আইনি সহায়তা লাগলে তাদেরকে আমরা অ্যাডভোকেটদের কাছে পাঠাবার চেষ্টা করছি, কিন্তু ওরা বলতে চায় না। আমাদের যেটা প্রবলেম, যদি আমি জিজ্ঞাসা করি দিদি কি হয়েছে, বলতে চায় না, লজ্জা পায়, ভয় পায়, তারা তাদের এগিয়ে আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা? জয় করাতে হবে, মানুষের কাছে গিয়ে মানুষের বিশ্বাস যোগ্যতাটা অর্জন করতে হবে, মানুষকে বোঝাতে হবে, জোন হয়ে অর্জন করতে হবে। মানুষ এখনো মনে করে যে আমি যদি আজকে সত্যি কথাটা বলি তাহলে হয়তো পাড়ার প্রতিবেশী আমাকে এক ঘরে করে দেবে, আমাকে হয়তো আমার পাশে থাকবে না, আমি বেঘর হয়ে যাবো। সেই জন্য মানুষ অনেক সময় অত্যাচারের কথা তারা হজম করে। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তাদের সচেতনতা দেওয়ার সঙ্গে সাহসটুকু দিতে হবে। আর যেটা দাদা বলে স্যার বলেন, শিক্ষাকে আমাদের আরো ছড়িয়ে দিতে হবে। নমস্কার, আজকে অনেকটাই আমরা আপনার কাছ থেকে আলোকিত হলাম। আমার আশা এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষ অনেক বেশি করে জানবেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি লিগ্যাল এইড ক্লিনিকের তরফ থেকে আমার সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনে এগিয়ে আসুন, নারী সচেতনতা, নারীর শোষণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। স্যার, আমরা আবারও আসবো। নিশ্চয়ই।
অনেক আমার নিজের ধন্যবাদ। বলতে খুব ভালো লাগলো। নমস্কার।